নমস্কার, শুভ সন্ধ্যা। মহানগর 24x7 এর জোট টক্কর নিয়ে কিন্তু আমি দেব আজকে আবার হাজির। প্রত্যেক শনিবারের মতো কিন্তু মহানগরে আজকে জোট টক্করে আমরা আলোচনায় বসবো এবং আজকের আলোচনায় যে মূল আমরা যে বিষয়ে লক্ষ্য রাখবো আজকে রাজ্য বাজেটের দিকে। আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে কেন্দ্রের কাছে রাজ্যের যে দাবি, যে পাওনা, যে বঞ্চনার দাবি রাজ্য তরফ থেকে উঠছে এবং অবশ্যই তার সঙ্গে যে এই মুহূর্তে জ্বলন্ত যে বিষয় সন্দেশখালী এবং ভাঙড় আমরা আলোচনায় রাখবো আজকে। আলোচনা শুরু করার আগে আমি আলাপ করিয়ে নেবো আজকে আমাদের সঙ্গে যারা আছে। আমার একদম বাদিকে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক শ্রী সৌরভ সিংহ। আমার ডান দিকে আছেন সিআইটি নেতা অশোক গুহ এবং আমার একদম ডান দিকে আছেন বিজেপির তরফ থেকে সুপ্রিয় ঘোষ। আপনাদের সকলকে স্বাগত মহানগর 24x7। আমরা আজকে শুরু করব যে বিষয় দিয়ে, প্রথমেই একদম বাজেট দিয়ে শুরু করবো, কারণ আমরা জানি যে জাস্ট একদিন আগেই রাজ্য বাজেট ছিল এবং রাজ্যে যে অন্তর্বর্তী যে বাজেট, সেই বাজেটে কিন্তু একদম কল্পতরু ঢালাও একাধিক প্রকল্প যেগুলো ছিল রাজ্যে, সেখানে একাধিক নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রায় দ্বিগুণ করা হয়েছে, তার সঙ্গে ডিএ বাড়ানো হয়েছে আরও 4%। এছাড়া একাধিক ঘোষণা করেছেন এবং সেখানে কিন্তু একদম সামনে যে লোকসভা নির্বাচন, একদিক থেকে অর্থনীতিবিদ যারা তারা বলছেন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু একদম কল্পতরু এখানে মুখ্যমন্ত্রী। আমি শুরু করবো সৌরভ সিংহকে দিয়ে। রাজ্যের অন্তর্বর্তী বাজেট ঢালাও প্রচুর ঘোষণা, একদম কল্পতরু। টার্গেট কি লোকসভা? না, অতীতেও দেখা গেছে যে এখানে লক্ষ্মী ভাণ্ডার যখন শুরু হয়েছিল, লক্ষ্মী ভাণ্ডার বলুন কিংবা স্বাস্থ্যসাথী বলুন কিংবা কন্যাশ্রী বলুন, যেগুলো শুরু হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু লোকসভাকে টার্গেট করে নয়। এবার আপনার কথা অনুযায়ী যদি বলা হয় যদি টার্গেট যদি লোকসভা, তা আমার বক্তব্য হচ্ছে যে টার্গেট যদি লোকসভা হয়েই থাকে তাহলে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই কাণ্ডগুলো করছেন না কেন? এখন কথা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল। তা এখন যদি সেই মতবাদে যদি বিশ্বাসী হয়ে থাকে, এখন যদি সেই গভর্নমেন্টের যিনি প্রধান হয়ে থাকবেন তার লক্ষ্য থাকবেন যে আমার মানে সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনির মতন সে কথা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তা তিনি সেই জায়গায় সচেষ্ট হয়েছেন এবং তিনি সেটা চেষ্টা করেছেন। এবং একটা জিনিস বাস্তব কথা যে মহিলা সশক্তিকরণের দিক থেকে যদি বলে, লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছি, যে আজকে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে কিন্তু কোনো অনার কিলিং নেই। আপনি যদি দেখেন অনার কিলিং এর সংখ্যা যদি আপনি হিসেব করে দেখেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি রাজ্যে, এমনকি কর্ণাটক রাজ্যে, বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যেও কিন্তু অনার কিলিংটা বেশি। এবং ডাউরি সিস্টেম পশ্চিমবঙ্গে কিন্তু এখন যারা যারা বিবাহ করছেন এবং অতীত যারা করেছেন সেখানে ডাউরি সিস্টেমটা একটু কম। এবার এখন তো দেখেন, আমি স্পেসিফিক্যালি দেখুন পশ্চিমবঙ্গে আপনি উদাহরণ দিচ্ছেন অনার কিলিং নেই, কিন্তু পশ্চিমবঙ্গে ধর্ষণের যে ঘটনা, একাধিক ধর্ষণের ঘটনা কিন্তু প্রচুরবার উঠছে এবং আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানেও কিন্তু ধর্ষণের যখন অভিযোগ ওঠে সেখানে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, শরীর থাকলে যেরকম সর্দি জ্বর হবে সেরকম ধর্ষণ হতেই পারে। যেখানে নারী কেন্দ্রিক আপনি কথা বলছেন সেখানে আপনি জাস্টিফাই কি করে করবেন? না, এবার এখানে কথা বলছি যে ধর্ষণ কোনো মতেই কাম্য নয়, কারণ নারী কখনো পণ্য হতে পারে না, এটা ঠিক কথা। কিন্তু এবার আপনি যখন মুখ্যমন্ত্রীর কথা বলে থাকেন, তা সেভাবে তো জ্যোতিবাবু তো অতীতে বলেছেন এরকম তো অনেক হতেই পারে। আমি গতবারও বলেছিলাম দেয়ার ইজ সো মেনি ডিফারেন্স বিটুইন কাপ অ্যান্ড টি লিপ। এই যে 4 আঙ্গুলের পার্থক্যটা কেউ বলেন না, তিনি একটা কথা বললেন তার মাঝখানে অনেক কথা, যে কমা ফুল স্টপের মধ্যে অনেক রকম পরিবর্তন হয়ে থাকে। এখানে প্রস্তাব করিবেন না, কমা করিলে 500 টাকা জরিমানা, কমাটা আগে পরে করে দিন, এখানে প্রস্তাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা। তা এখন কোনটা কি হচ্ছে সেটা এখন বুঝতে পারা যাচ্ছে। এখন এবার আমি যে জায়গাটা বলছিলাম যে ডাউরি সিস্টেম কিন্তু দেখা যায় যে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা নেই। যদি রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল ক্রাইম রিপোর্ট দেখা যায় যে প্রায় 4,500 ডাউরি খুন হয়েছে, ডাউরির জন্য মার্ডার হয়েছে 498-এ, উত্তরপ্রদেশে বেশি, তারপরে রয়েছে কর্ণাটকায় রয়েছে, আপনার বিহারে রয়েছে। কিন্তু সেই জায়গায় যদি নারী সশক্তিকরণের জন্য উনি 500 টাকা থেকে 1000 টাকা করেছেন এবং অতীতে কন্যাশ্রী অনেকে পাচ্ছেন, কন্যাশ্রী আছে, তারপরে নারীর যে সশক্তিকরণ হিসেবে সেই জায়গায় বাজেটটা ঠিকই আছে। আমি এখান থেকেই আসবো একদম সরাসরি সুপ্রিয়দের কাছে। সুপ্রিয়দের যেটা বলছেন যে নারী সশক্তিকরণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে এবং বিজেপি শাসিত রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গের নারীরা ভালো আছেন, কিভাবে দেখছেন আপনারা নারী সশক্তিকরণ? প্রথমত ওনার বাজেট নিয়ে বক্তৃতা করতে দেখে আমার ফিলোসফি উনি এখানে দিয়ে গেলেন। বাজেটে
ডাউরি থেকে শুরু করে একাধিক বিভিন্ন বিষয়ে উনি উল্লেখ করলেন। আমি একটা পয়েন্ট দিয়ে এখানে শুরু করি, সকলের মনে আছে হয়তো 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন। 2012 এবং 13 মাঝখানে সুজেটের ঘটনা সকলের আপনাদের মনে থাকবে, পার্কস্ট্রিটের ঘটনা। তো উনি ডাউরির কথা বলছেন, যে রাজ্যে ধর্ষণ নামক এই ওয়ার্ডটাও আমি ব্যক্তিগতভাবে উচ্চারণ করতে চাইছিলাম না, কিন্তু উনি যেহেতু আনলেন আমি বলছি, যেটা থেকে এই মুখ্যমন্ত্রীর অভিযান শুরু হয়েছে সরকারের আমলে, এবং তারপরে যে তিনি বাক্যগুলো সেই মহিলার মানে উদ্দেশ্যে তিনি বয়ান করেছিলেন সেগুলো নিশ্চিতভাবেই আপনাদের মনে থাকবে যে কি কি প্রশ্ন তিনি করেছিলেন। উনি মহিলা সশক্তিকরণ উনি করতে গিয়ে একজন মহিলাকে তিনি বলতে মানে আমরা সকলে মিলে সেটা শুনেছি যে রাত্রিবেলা করে অমুক ড্রেস পরে অমুক জায়গায় যাবেন কেন। আমরা কামদুনির ঘটনা দেখেছি, কামদুনির ঘটনাতে তিনি যখন বারবার করে বিভিন্ন বিরোধী দল, সেটা বামপন্থী হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, তার বিরুদ্ধে যখন আমরা বলছি যে যে ছেলেগুলো, যে আসামিগুলো এই ঘটনা ঘটালো তাদেরকে রক্ষা কবচ দেওয়ার জন্য সরকারি তন্ত্রকে কেন ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ঘটনাকে, ছোট ঘটনা, বাচ্চা ছেলেদের ঘটনা, এগুলো তিনি বলে দেন। যাই হোক, এই পর্যায়ে আমি যাচ্ছি না। বাজেট নিয়ে আপনি শুরু করেছিলেন, দেখুন এটা হচ্ছে দান খয়রাতির বাজেট। যদি আমি এক কথা এটাকে বলি, পুরোপুরি ভোটকে সামনে রেখে এই বাজেট করা হয়েছে। আপনি যদি দেখেন পুরো বাজেটটাকে লক্ষ্য করেন, দেখবেন 90% বেশি ভাতা ভিত্তিক বাজেট। এই ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমি স্পেসিফিকে যেমন অনেক সময় লেগে যাবে, দু একটা পয়েন্ট আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই। একটা হচ্ছে উনি নতুন করে বলেছেন 5 লক্ষ নতুন কর্মসংস্থান হবে। আচ্ছা 2017 সালের টেট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছিল, এখন অবধি চাকরি নেই কেন? ছেড়ে দিন, 2022 সালে টেট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছিল, এখন অবধি চাকরি নেই কেন? যাদের মহার্ঘ ভাতা তিনি বাড়িয়েছেন বলে লাফাচ্ছেন যে 4% বাড়িয়ে দিলাম যাও, এইভাবে তিনি বলেন তো 4% যাদের বাড়িয়ে দিলেন ভিক্ষা, তারা আজকে ওখানে ওই সংগ্রামী যৌথ মঞ্চে বসে তারা 380 দিন, যদি আমি ভুল না করি, তারা ওখানে ধর্নায় বসে বলছেন এই 4% বাড়ানোর পরও আগে 4 আর এখন 4। প্রথমত এটা কার্যকারী এখনো হয়নি, ভোটের পর হবে, মাস থেকে কার্যকারী করা হয়েছে। হ্যাঁ সেটাই বলছি। তো উনি প্রচার করে দিলেন, করে দেওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু আমি যদি ভুল না করি 35% কাছাকাছি কেন্দ্রীয় সরকার, যাদের বঞ্চনার কথা ওনারা বলেন, সেই কেন্দ্রীয় সরকারের হারের সাথে রাজ্য সরকার 32% সেটা থাকবে। ছেড়ে দিন, যে মহিলাদের কথা উনি বলছেন, উনি একটা মানে ভালো কথা বললেন যে মহিলা সশক্তিকরণ। আচ্ছা এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকালে আমরা দেখলাম একজন আদিবাসী সংখ্যা, মানে ওনারা সংখ্যালঘু বলতে মুসলিমদেরকে বোঝেন, আমরা বিজেপিরা সংখ্যালঘু বলে মুসলিমদেরকে বুঝি, এটা আমরা প্রকাশ্যে বলি। আমাদের কাছে আদিবাসীরাও তাদেরকেও সংখ্যালঘু হিসাবে তাদেরকে গণ্য করা উচিত বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি। সেই আদিবাসী মহিলাদেরকে কিভাবে দণ্ডি কাটানো হয়েছিল আপনাদের মনে আছে কিনা, সেটা প্রশ্নের উত্তর উনি দিন। সুতরাং দেখুন, বাজেট উনি একটা ভোটমুখী বাজেট করেছেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি ভোটমুখী বাজেট করবেন, সেটা করতেই পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু যে প্রচারগুলো তিনি বেসিক্যালি করেন, আমার একটাই কথা আমি শেষ করব, ঘোষণা আর বাস্তবায়ন এই দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। 11 বছর আগেও ছিল, 11 বছর পরেও আছে। উনি যতদিন এই ক্ষমতায় এই পশ্চিমবঙ্গে থাকবেন, ওনার ঘোষণায় এবং ওনার বাস্তবায়নের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ থাকবে। আমি আসবো অশোকদার কাছে। অশোকদা, একদম স্পেসিফিক্যালি যেখানে ডিএ নিয়ে কথা হচ্ছে, বাজেটে 4% ডিএ বাড়ানো হলো, 1 বছরের মধ্যে 11% ডিএ বাড়ানো। প্রথমে 3%, তারপর 4% ঘোষণা করেছিল, আবার বাজেটে 4% ঘোষণা করা হলো। আপনি যেহেতু সিআইটিউ থেকে বিলং করছেন, আপনি যেহেতু শ্রমিকদের ইউনিয়ন করেন, তো সেখানে যারা সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু এই 11% ডিএ বাড়ানো খুশি নয় এখনো পর্যন্ত। কিন্তু রাজ্য তরফ থেকে বলা হচ্ছে কোষাগারে টাকা নেই, এর বেশি আমরা দিতে পারবো না। আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার মুন্ডু কেটে দিলেও আমি ডিএ দিতে পারবো না। সেখানে যে এই বাজেটের ঘোষণাকে আপনারা কিভাবে নিচ্ছেন? দেখো, বাজেট তো হচ্ছে একটা আয় ব্যয়ের ভারসাম্যের হিসেব। তা দিয়ে জনগণের প্রতি একটা সরকার, সে যে সরকার হতে পারে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তার যে দৃষ্টিভঙ্গি সেটা প্রতিফলিত হয়। এবার বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, তাদের প্রতিশ্রুতি অনেকগুলোই একরকম হতে পারে, কিছু পার্থক্য হয়। কিন্তু এই যে রাজ্য সরকার পরপর বাজেট করছে, তার মধ্যে বাজেটের যে সংস্থান, বাজেটের যা খরচের হিসেব, তার যা আয়ের হিসেব, জিএসটি শেয়ার, এগুলো সবই তথ্য। বাজেট মানে কিছুটা শুকনো তথ্য, কিছু করার নেই। বাজেট বিশ্লেষণে আমাদের শুকনো তথ্যের উপরই কিছু দিতে হবে, আর রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। কিন্তু এই সরকারের বাজেট বিশ্লেষণ, বাজেট পেপারস আর তার যা বাস্তবায়ন, প্রতিফলন, একেবারে পার্থক্য আকাশ পাতাল। এবারের বাজেটে 3,66,000 কোটি টাকার বাজেট করা হয়েছে। এর মধ্যে উনি বলেছেন কেন্দ্রের যে অনুদান এবং কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্পের টাকা আসে তা হচ্ছে 1,27,000 কোটি টাকা। কেন্দ্র সরকার 1,27,000 কোটি এই সমস্ত দিচ্ছে 3,66,000 মধ্যে। রাজ্য সরকারের আয় হচ্ছে প্রপোজড 1,02,000 কোটি টাকা। তাহলে 92,000 কোটি টাকা একটা ঋণের প্রভিশন রাখছে। অলরেডি তিনি বলতেন 2011 সালে 47 সাল থেকে 2011 অবধি এত বছরে
1,87,000 কোটি টাকা ছিল পুঞ্জীভূত ঋণ, আর এই বছরের প্রজেক্টেড 2024 সালে 12 বছরের ঋণ দাঁড়াবে 6,93,000 কোটি, প্রায় 7 লক্ষ কোটি। তার মানে 12 বছর ধরে ধার নিল 4,37,863 কোটি। তাহলে মাথা খারাপ করে দিয়েছিল পশ্চিমবঙ্গবাসী, যে পশ্চিমবঙ্গবাসীর 1,87,000 কোটি টাকা ঋণ, এখন একটা শিশু জন্মগ্রহণ করছে 63,000 টাকা মাথায় ঋণ নিয়ে, জাস্ট একটা শিশু ভূমিষ্ঠ হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন বিশ্লেষণ থাকে, তো কিন্তু এখানে কি দিয়ে আসছে কর্মসংস্থান। একটা বাজেটের দিকে তাকিয়ে থাকে মানুষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিকে, যে মূল্য বৃদ্ধি কমবে, অন্যান্য সুযোগ সুবিধা দেবে, আর কর্মসংস্থান যেটা কেন্দ্র এবং রাজ্যের আশু সমস্যা। কোনো দিশা আছে? পুরনো শিল্প শেষ হয়ে গেল একটার পর একটা, যেসব ডানলপ কিচ্ছু করতে পারলেন না, হিন্দমোটর প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেক্টর 5-এ যান, সেক্টর 5 ঢুকছে, বুম হয়ে উঠছিল সেক্টর 5। ইকোনমিক করিডর ছখানা ঘোষণা করা হয়েছে। তো শুনুন, আমি বলে দিচ্ছি, টাটা জিন্দাল চলে গেছে, তাজপুর বন্দর হই 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 হই, এবার বাজেটে দেখবেন তাজপুর বন্দরের কোনো কথা নেই। দেউচা পাচামি, লক্ষ লক্ষ চাকরি হবে, দেউচা পাচামির শুধু উল্লেখ রয়েছে কোনো। তার ফলে কি ছেলে মেয়েদের সামনে যারা বসে রয়েছে, ও বললো ঠিকই যে বসে রয়েছে কর্মসংস্থান, এগুলো দিশা দেখাতে হবে তো। আর বসে রয়েছে ডিএ, রাজ্য সরকারি কর্মচারী। ওনার বক্তৃতা, এটা বাজেট মানে মমতা ব্যানার্জি না, এটা রাজ্যের যেহেতু মুখ্যমন্ত্রী তার নাম করে সেই জন্য বলা, যে ডিএ যে দিতে পারে না সেই সরকার কেন থাকবে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কেন থাকবে। তখন 3টে হায়েস্ট ডিএ বাকি ছিল, 3টে। একটা, আমি নিজে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কাজ করতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের টাইম টু টাইম আমরা পাই। এখন 46%, উনি এই 4% তাও মে মাস থেকে চালু হবে, নট ফ্রম ফেব্রুয়ারি অন স্পট, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার একেবারে এরিয়ার সহ জানুয়ারি থেকে দেয়। তাহলে এখন ওই 4 ধরেও 32%। ভারতবর্ষের বড় রাজ্যগুলোর মধ্যে আপনি লিস্ট পেয়ে যাবেন, দেখুন ছোট ছোট রাজ্য সমস্ত দিয়ে দিচ্ছে। আমার একবার ইন্টারাপ্ট করবে, এখানে একটা ঘটনা আমার মনে পড়লো, যে যখন বামফ্রন্ট আমলে ডিএ একটা ডিউ পড়েছিল, মমতা ব্যানার্জির স্লোগান ছিল কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ডিএ সংক্রান্ত সেখানে বুদ্ধদেব বাবু সরকারকে বলেছিলেন যে এভাবে না দিয়ে কর্মচারী কাজ করানো যাবে না। এখানে যখন রাজ্য সরকারের কাছে যে দাবি উঠছে, যে ডিএর দাবি যখন তারা দাবি আন্দোলন করছে, সেখানে রাজ্য সরকারের প্রধান যে অভিযোগ হচ্ছে বা প্রধান যুক্তি, যে আমাদের কাছে অর্থ নেই, তহবিলে টাকা নেই। ইভেন রাজ্য সরকারের বা শাসক দলের তরফ থেকে একাধিক বিবৃতিতে বলা হচ্ছে যে কেন্দ্র আমাদের বিভিন্ন প্রজেক্টে টাকা দিচ্ছে না, যেখানে আমরা বাজেটে দেখবো যে 100 দিনের যে কাজের বকেয়া রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিতে হচ্ছে, কেন্দ্র সেই টাকা দেয়নি বলে। তো সেখানে যদি সামঞ্জস্য কি বজায় থাকছে না? একদমই, এইটাই তো আমি বললাম, যে ওনার ঘোষণা রেল দপ্তরে একদম আমাদের কাছে 6 পৃষ্ঠাব্যাপী রয়েছে প্রতিশ্রুতি। 6 পৃষ্ঠায় ধরুন 6টা 48টা, তার মধ্যে 10টা থেকে 12টা বাস্তবায়ন হয়েছে। এখনো শিলা পোতা রয়েছে আইটিসি সোনার বাংলার পাশে কোল ইন্ডিয়ার হসপিটাল হয়েছে, এখনো নার্সিং কলেজের শিলা পোতা হয়েছে, এখনো একটার পর একটা পশ্চিমবঙ্গ একাধিক সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন তো মমতা ব্যানার্জি। আমি বলছি, এই যে বাস্তবায়ন এবং পার্থক্য, ডিএ নিয়ে শুধু না, উনি 6টা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর হবে, সেখানে যে টাকা, এই যে টাকাটা সংস্থান করতে হবে, তো মুখ্যমন্ত্রী অবশ্যই রাইট আছে সম্পূর্ণ ঘোষণা করার। এই যে ঘোষণাগুলো করছে, 1,36,62,000 জব কার্ড আছে, মানে 4 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেগা প্রকল্পের আন্ডারে আছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, খুব ভালো কথা, কিন্তু টাকা দেওয়া উচিত। দুর্নীতি আছে, কেন দিচ্ছে না, এগুলো হচ্ছে অনেক স্ট্যাটুটারি আলোচনা পড়ে। কিন্তু এই যে বলে দিলেন, তার জন্য লাগবে 47,400 কোটি টাকা লাগবে 50 দিনের কাজ দেওয়ার জন্য 4 কোটি মানুষকে, 1,63,000 কার্ড হোল্ডার। কোথা থেকে আসবে টাকা? সংস্থান কোথায়? দেখাতে হবে তো। এইটাই হচ্ছে বাজেটের ভাওতা, ইলেকশনের বছরে সেই ভাওতা আসবো। সুপ্রিয় আসবো, আমি সরাসরি আপনার কাছে আসতে এবার, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্রে বিজেপি শাসিত সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না, যে 100 দিনের কাজের টাকা বকেয়া, সেই টাকা রাজ্যের কোষাগার থেকে যাচ্ছে, রাজ্যের মানুষ তো বঞ্চিত হচ্ছে সেখানে। উনি এক্ষুনি বললেন আমার বন্ধু বক্তা, যে জব কার্ডের কথা আপনাদের বললেন, কোটি কোটি জব কার্ড এখানে তৈরি করা হয়েছে, 1 কোটির কাছাকাছি। 17.5 লক্ষ জব কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভুয়ো বলে নিজের ডিপার্টমেন্ট থেকে ক্যান্সেল করেছিলেন কেন? কেন্দ্রীয় সরকার তো টাকাটা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার হিসাব চাইবেন। আপনি বাড়ি থেকে 10টা টাকা নিয়ে গেলেও আপনার পরিবারের কেউ যদি বড় কেউ আপনাকে দেন যে অমুক জিনিসটা নিয়ে এসে দাও, তাহলে বাকি টাকাটা ফেরত, সেই হিসাবটা তো আপনাকে দিতে হবে, নাকি আপনি পুরোটা নিজের পকেটে করে নেবেন? আপনি বারবার বলছেন না যে কেন্দ্রীয় বলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি নয়। আমি আপনাকে 2-3টে মানে স্ট্যাটিস্টিক বলছি। একটা হচ্ছে যে রেলওয়ে অনগোয়িং, যেটা 2022 সালের কথা আমি আপনাকে বলি, 2022 সালে ক্যাগের রিপোর্টকে ওনারা মানছেন না, উনি বলছেন না ক্যাগের রিপোর্ট মানবো না। অথচ ওই কেন্দ্রীয় সরকারি এনসিআরবি রিপোর্ট ওনারা উল্লেখ করে তারা বলবে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট দেখুন কত ভালো আছে পশ্চিমবাংলা, অথচ ক্যাগের রিপোর্ট মানবে না। কি বলছে ক্যাগ? 2022 সালে প্রায় 95,000 কোটি টাকা বিভিন্ন খাতে দেওয়া হয়েছে। উল্লেখ্য কোন কোন মানে খাত, সেটা হচ্ছে 3650 কোটি টাকা দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে।
সেই শিক্ষাক্ষেত্রের কি অবস্থা গোটা পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ঘানি টানছেন, ঠিক আছে, প্রাক্তন শিক্ষা সচিব জেলের ঘানি টানছেন। প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, রাস্তা অর্থাৎ সড়ক যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে তার জন্য 1000 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র মানে শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গলের জন্য। সেই হিসাবগুলো ওনার কাছে থাকার পরে উনি চেপে যাচ্ছেন। আসলে গোটা দলটা থেকে শুরু করে উনি মুখ্যমন্ত্রী এটাতে সিদ্ধহস্ত মিথ্যা কথা বলতে, তাই প্রত্যেক দিন উনি একটা করে মিথ্যা কথা বলেন। তাই আমাদের কাছে একটাই হচ্ছে তার কাছে বার্তা দেওয়ার কথা যে উনি যে বিষয়গুলোকে রাখছেন মানুষের কাছে, সোর্স অফ ইনকামটাও ওনাকে দেখাতে হবে। উনি একটা বাজেট করে দিলেন, দাদা যেটা বললেন, উনি একটা বাজেট করে দিলেন, দিয়ে দিলাম বললে তো হবে না। যেমন ইউনিভার্সিটিগুলোকে আপনি যেরকম বললেন 46খানা সুপার হচ্ছে স্পেশালিটি নাকি উনি হসপিটাল করেছেন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার কি আছে তার কেউ খোঁজ নিয়েছে? নেই। ইউনিভার্সিটি করেছেন, লাখ লাখ ইউনিভার্সিটি তিনি করে দিয়েছেন, তিনি কথায় কথায় বলেন হাজার হাজার ইউনিভার্সিটি আমার পশ্চিমবাংলায় আমি করেছি। ইউনিভার্সিটির না ইনফ্রাস্ট্রাকচার আছে, না স্টাফ আছেন, না টিচার ম্যাডামরা আছেন। দেখুন গিয়ে শুধু ফিতে কেটে ওখানে বালি আর ইটের পাথর করে হচ্ছে রাখা রয়েছে। এটাকে বলা হয় হচ্ছে মানে ভাউতাবাজি, জাস্ট সিম্পলি ভাউতাবাজি। কালকে একটা ঘটনা বলে আমি শেষ করব। উনি কালকে যখন বিধানসভায় বাজেট অধিবেশন মানে যখন বক্তৃতা চলছে তখন চন্দ্রিমা ভট্টাচার্য যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রেগে গিয়ে বিজেপির ওপর চেল্লামিল্লি শুরু করলেন, পার্টি অফিস নয়, এটা বিজেপির পার্টি অফিস নয়। নিশ্চিতভাবে কার মুখে এই কথা শুনছি? 2007 সালে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ওই বিধানসভা ভাঙচুর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো স্লোগান দিয়েছিলাম, আমরা তো ভাঙচুর করিনি। কার কথা বলছেন মুখ্যমন্ত্রী? কোন মুখ্যমন্ত্রী? আর দাদা যেটা বললেন না যে বিভিন্ন রাজ্যের সাথে ডিএর পরিমাণটা আপনি একটু দেখুন না, কেন্দ্রীয় হারে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্য, তাদের ডিএর পরিমাণটা দেখুন কেন্দ্রের সাথে হারের সাথে কতটা মিল আছে। আর কেন এই রাজ্য সরকার দেবে না? খেলা মেলা, টিভি শো, নাচন কোদন সবকিছুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা আছে, কিন্তু ডিএর জন্য টাকা নেই, সরকারি কর্মচারীদের জন্য টাকা নেই। সরকারি কর্মচারীরা টাকা চাইলে তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়। এই উদাহরণ আমরা আসবো। সৌরভদার কাছে ফিরবো যে দিশাহীন বাজেট, বাজেটে প্রচুর ঘোষণা করা আছে কিন্তু উৎস কই, টাকার উৎস নিয়ে কোনো ক্লিয়ার পিকচার নেই বাজেটে। এবং দেখুন উনি একটু আগে বললেন না যে কতটা সত্য আর কতটা মিথ্যার মধ্যে সত্যের অপলাপ ইত্যাদি জায়গাটা, আমি একটুখানি একটা জায়গাতে আপনাকে বলছি। লোকসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার সরকার মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রেখেছে, বরং কংগ্রেস এবং মূল্যবৃদ্ধি তার সমর্থক। এবং অর্থমন্ত্রী বলেছেন যে কোথায় মূল্যবৃদ্ধি, এখন তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, বরং মূল্যবৃদ্ধি কমানো সব কৃতিত্ব কেন্দ্রে। রিজার্ভ ব্যাংকের গভর্নর কি বলছেন কালকে? সেখানে বলছে যে রেপো রেট একই থাকবে 6.5%, এই নিয়ে ষষ্ঠবার। কেন তিনি বলছেন মূল্যবৃদ্ধির হার কিছুটা কমেছে কিন্তু স্বাভাবিক বলা যাবে না। রিজার্ভ ব্যাংক যে সীমাকে মূল্যবৃদ্ধির হার স্বাভাবিক হিসেবে বিবেচনা করে সেই 4% স্পর্শ করতে এখনো অনেক দেরি, বরং প্রধান প্রায় সব পণ্যের মূল্যবৃদ্ধির হার চড়া। তাহলে মিথ্যাচারের যে কথাটা উনি বলছেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন এবং তার থেকে বড় মিথ্যাচার করেছেন মাননীয় অর্থমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে। এবার দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মূল হচ্ছে যে মানুষ যেখানে দেওয়ালে পিঠ থেকে গেছে সেটা যে মূল্যবৃদ্ধি। আজকে কেউ যদি 100 টাকা নিয়ে বাজারে যায়, 100 টাকা কিছুই নয় তার কাছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তিনি বলছেন যে মূল্যবৃদ্ধি, আমি একদম সরাসরি আমি রাজ্যের সিনারিও যদি বলি যে আপনারা বলছেন 100 দিনের কাজ বকেয়া, 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, কেন্দ্র টাকা আটকে রেখেছে, রাজনৈতিক প্রতিহিংসা টাকা দিচ্ছে না, কিন্তু 100 জব কার্ডের তো হিসাব নেই, জব কার্ডের হিসাব নেই। কেন্দ্রের কাছে যে হিসাব না থাকলে সে টাকা কেন্দ্র অ্যালট করবে কি করে? না এটা তো মানে যেখানে উনি একটু আগে নিজেই বলেছেন যেখানে জব কার্ডের যে কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি হয়েছে সেখানে তো মাননীয় নিজেই কিছুটা খণ্ডন করেছেন, 17 লক্ষ করেছেন। কিন্তু তারপরে যেগুলো যে বাদবাকি রয়েছে, যদি আমি মেনে নিলাম যে ওই ওনার কথা অনুযায়ী এতগুলো খণ্ডন হয়েছে, তাহলে বাদবাকি যে অংশটা তাদের যে প্রাপ্যটা সেটা কেন্দ্র দিচ্ছে না। আমি আপনার কাছে প্রশ্ন করি একটা, হ্যাঁ বলুন, কত পার্সেন্ট এখনো পর্যন্ত স্বচ্ছ জব কার্ড হোল্ডারের টাকা আসেনি? আপনার কাছে তথ্য আছে? আপনি দিন এখানে। না আমি 17.5 লক্ষ তথ্য দিলাম, আপনি বলুন বাদ বাকি কতজনের নেই। না না সেটা নয়, কিন্তু যেখানে হচ্ছে আপনি বলতে হবে, আপনি বলুন, দেখুন আপনার ডেটা নেই।
না ডেটা মানে কি ডেটাই প্রচার এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের না প্রচার। তাহলে আজকে দাঁড়িয়ে এটাই মমতা না বন্দ্যোপাধ্যায়ের এখানে তো প্রচার। আপনি তো একটু আগে বললেন আমি একদম সরাসরি সরব থেকে একদম সরাসরি জিজ্ঞেস করবো যে রাজ্য সরকার বলেছে রাজ্যের কোষাগার থেকে যে 100 দিনের যে বকেয়ার টাকা 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্যের কোষাগার থেকে দেবে এবং সঙ্গে এটা ঘোষণা করা হয়েছে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই টাকা দেওয়া হবে। রাজ্যের কোষাগারের টাকা কেন একটি সরকারি অনুষ্ঠান ছাড়া একটি দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে দেওয়া হবে? না সেইটা নিয়ে দেখুন, আমি যদি নিরপেক্ষভাবে বিচার করতে যাই সেখানটা হয়তো 21শে জুলাই মঞ্চটা নিয়ে হয়তো আমি এই নিয়ে বলবো না, কেন এটা সরকারের এই জায়গাটা আমি সহমত জানাচ্ছি যে সরকারি কোনো কোষাগারে টাকা 21শে জুলাই মঞ্চ থেকে দেওয়াটা বাঞ্ছনীয় নয়। কিন্তু এবার এক্ষেত্রে আমি এইটাও বলি যে তিনি সচেষ্ট, যে তিনি দেখছেন যে যেখানে এতগুলো লোক যখন এতদিন ধরে টাকা পাচ্ছেন না, তিনি তার জায়গা থেকে সে ঋণ করেই হোক যেভাবে হোক তিনি দেওয়ার চেষ্টা করছেন। এবার বিজেপি, সেখানে বিজেপি শাসিত গভর্নমেন্ট তারা নানা রকমভাবে চেষ্টা করছেন যে এই সরকারকে নানা রকমভাবে হেকেল করার জন্য, সে ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু হ্যাঁ আমি এইটাও সহমত আপনার সাথে যে আমি এটা বলবি নিরপেক্ষভাবে যদি আমাকে বলতে বলেন, কারণ আমি কোনো দলের নয়, আমি নিরপেক্ষভাবে যদি বলতে হয় 21শে জুলাই মঞ্চটা কিন্তু সরকারি অর্থ প্রদানের মঞ্চ নয়। আমি ওনার সাথে আমি ধন্যবাদ জানাই ওনাকে, অন্তত উনি নিরপেক্ষভাবে এই কথাটা বলতে পেরেছেন। কারণ দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় আসার পর থেকে দল এবং নবান্ন, আগে ওনারা বলতেন না, এনাদেরকেই বলতেন, সিপিএম এর সমর্থক সিপিএমদেরকে বলতেন যে দল আর সরকার নাকি এক হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে নাকি সিপিএম চলে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নেতৃত্বকে বিধানসভাতে জয়েন করিয়েছেন নিজের দলে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নেতৃত্বকে অন্য দল থেকে নিয়ে এসে তাদেরকে আপনার মানে ওই কালীঘাটের যে তৃণমূল ভবন সেখানে জয়েন করিয়েছে। এইবার বিষয় হলো উনি 21শে জুলাই উনি বলবেন না কেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগের একটা বাইট আপনারা দেখিয়েছিলেন, বিভিন্ন নিউজ মাধ্যম দেখিয়েছে যে 100 দিনের এই ব্যাপারটা নিয়ে, যে যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমি দেব, রাজ্য সরকারও যদি কোনো কারণে না দিতে পারে আমি দেব। আমার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার না দিতে পারে, বিতর্ক রয়েছে, সত্যতা মিথ্যতা সেটা বিচার হোক, মানুষ বিচার করবে, ঠিক আছে, তর্কের কাজে আমি ধরেও নিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সরকারের? হুইজি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কে? এক। দুই হচ্ছে কুণাল ঘোষ কে সরকারের? প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন আমাদের তর্ক থাকবে, বিতর্ক থাকবে, ওনার বিরোধিতা থাকবে, আপত্তি থাকবে, সব ঠিক আছে। কুণাল ঘোষকে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়ার দাবি করছেন কুণাল ঘোষ। তারপরে হচ্ছে যেখানে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে জল ঘাম বৃষ্টির মধ্যে ভিজে ধর্নায় বসে রয়েছে, সেখানে গিয়ে বসে থাকছে কুণাল ঘোষ। তাহলে কি প্যারালালি একটা সরকার এখানে রান হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে, যারা মনে করছেন যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা শেষ, এবার আমাদের সময় শুরু হচ্ছে। তাই এটাকে ক্ল্যাশ যেটাকে হচ্ছে মানে নিজেদের পার্টির মধ্যে, সেই ক্ল্যাশটাকে আবার টেক্কা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঘোষণা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে টেক্কা দেওয়ার জন্য 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিলেন। যদিও সেই মঞ্চটাও ওনার ধার করা, ওটা অ্যাকচুয়ালি কংগ্রেসের সরকার, কংগ্রেসের। যদিও দুর্ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গ বিচিত্র হচ্ছে পশ্চিমবঙ্গ, যাদের সাথে হত্যালীলা চললো তাদের সাথেই এখন আবার আমরা আমি ওই টপিকে যেতে চাই না, একদম আসবে এই আলোচনায় ফিরবে। একটা সময় হয়ে গেছে, আমরা বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন মহানগর 24/7। ফিরে এলাম বিরতির পর, একদম বিরতির ফিরে এসে আমাদের যে আলোচনা ছিল বাজেট কেন্দ্রিক, আমি একবার অশোকদার কাছে যাবো সরাসরি। যে রাজ্য কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র দেয়নি, রাজ্যের অভিযোগ, কেন্দ্রের অভিযোগ, সবকিছুর মাঝেও এই বাজেট আপনারা বলছেন দিশাহীন একটা বাজেট, যেখানে কিন্তু আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, ঋণের বোঝা বেশি। তো এই বাজেট আগামী দিনে কোন দিকে যেতে চলেছে এই ট্রেন্ড যদি বজায় থাকে? হ্যাঁ, কতগুলো স্পেসিফিক পয়েন্ট বলছি। একটা শব্দ উনি প্রায়ই বলতেন 2000 সালের আগে, কেন্দ্রের ওপর দিয়ে দোষ পার পাবে না জ্যোতি বোস। মানে এটা হচ্ছে সেই সময় কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে একটা বিন্যাসের গন্ডগোল ছিল, রেভিনিউ শেয়ারিংয়ের গন্ডগোল ছিল। জ্যোতিবাবুর নেতৃত্বে সমস্ত অকংগ্রেসি মুখ্যমন্ত্রীরা এক কাট্টা হয়েছিলেন, সরকারিয়া কমিশন বসলো। এটা একটা পদ্ধতি, রাজনৈতিক পদ্ধতি। কিন্তু কেন্দ্রের ওপর দিয়ে দোষ পার পাবে না জ্যোতি বোস, সেখানে একটা পয়েন্ট হয়তো বলতেন। আর এখন সারাদিন সারা রাত রাজ্য সরকারের যা যা দপ্তর, এক স্লোগান, কেন্দ্রের ওপর দোষ, কেন্দ্রের ওপর দোষ। আজকে প্রতিটি ক্ষেত্রে উনি যা বলতেন সেগুলো গিলছেন শুধু না, সেগুলোকে উগরাচ্ছেন তার থেকে 10 গুণ বেশি। বাজেটের প্রশ্ন দেখুন, মদ থেকে 2011 সালে আয় ছিল 2418 কোটি টাকা। উনি প্রতিটি জায়গায়, রাজ্য তো মদে ভাসিয়ে দিচ্ছেন, লিগ্যাল লাইসেন্স দেওয়া হয়েছিল, এইবার
গত বছরের থেকে এই বছর যেটা প্রজেক্টেড, গত বছর হয়েছে 21,846 কোটি টাকা, 10 বছরে 2400টা 21,846, এই বছর প্রজেক্টেড হচ্ছে 24,000 কোটি টাকা মদ থেকে আয় হবে। আয়ের প্রভিশন রাখতে হবে তো। উনি জিনিসপত্রের দাম কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছেন, ভালো, আমরা তো কেন্দ্রের উপর দোষ চাপাবো। কেন্দ্রীয় সরকার, সে সাকসেসিভ গভর্নমেন্ট বলেছে বিশ্বে তেলের দাম কমলে আমরা তেলের দাম কমাবো, বিশ্বের তেলের দাম তলানিতে, কিন্তু ভারতবর্ষের তেলের দাম এখনো কমাচ্ছেন না কেন্দ্রের সরকার। এক্ষুনি শেষ কমাতে পারে রাজ্য সরকার, 27 টাকা শেষ। রাজ্য সরকার কেন কিছু টাকা শেষ কমাবে না? যেহেতু রাজ্য বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে শেষ কমলে তো রাজ্যের কিছু সাধারণ মানুষের উপকার হতে পারে। মদ থেকে আয় বাড়ছে, প্রকল্প কর্মী একমাত্র সিভিক ভলান্টিয়ারদের বাড়িয়েছে, যেহেতু তারা দলীয়ভাবে সব ঢুকেছে সেখানে। ICDS, রেগা প্রকল্প, তারপরে মিড ডে মিল, আশা কর্মী দিনরাত কাজ করছে, এক পয়সা তাদের দিকে তাকালেন না। তাহলে এরাই তো হচ্ছে সংস্থান করে, কাজ করে, চাকরি নেই। ল্যান্ড সবচেয়ে বড় কথা, সরকারি জমি সরাসরি বলেছেন ফ্রি হোল্ড করে দেবো, জমি হাঙর, বড় বড় রিয়েল এস্টেট, মাল্টিসেট। তারপরে ডিএ তিনি তো দেবেন না। চট শিল্প, চা শিল্প পশ্চিমবঙ্গের ট্র্যাডিশনাল সবচেয়ে বড়, কোটি কোটি মানুষ জড়িত। চট এবং চাই একটার পর একটা চটকল বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার আগে ভাষণ মাথা খারাপ করলো, কোনো কথা নেই চট নিয়ে। এখানে একটা আমরা প্রসঙ্গত এখানে মনে পড়ছে যে বিধানসভায় বিজেপি বিধায়ক যখন চা শিল্প, চা শ্রমিকদের নিয়ে কথা বলতে গেছে, সেটা বলতে দেওয়া হয়নি। একদমই ইচ্ছে তো, ওনাদের অনেক ইতিহাস আছে। গৌরঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম সারদা নিয়ে কথা তুলেছিল বলে সারদার হয়ে তৃণমূলের এমএলএ তাদের ফেলে পেটালো, ঠিক আছে। তখন বিজেপিও প্রতিবাদ করেনি, কিন্তু এখন বুঝতে পেরেছে কোনো একটা কার্যকারণ সম্পর্কে হয়তো সেগুলোকে বলা প্রয়োজন। এই 4টে পিপিপি মডেলের তাপবিদ্যুৎ কেন্দ্র হবে। একটা সময় বক্রেশ্বর হোক, সাগরদিঘি হোক, তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, টিটাগড় পাওয়ার প্ল্যান্ট হয়েছে, টাকার বরাদ্দ নেই। 4টে তাপবিদ্যুৎ কেন্দ্র, মানে এগুলো হচ্ছে ভোটের আগে মানুষের সামনে একটা এটা আপনি দারুণ পারেন। একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি রাস্তায় দেখতেন, একটা বাজেট লাগে, INCA দপ্তর আছে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, তার বাজেট হচ্ছে মিনিমাম অফ দ্য মিনিমাম, অর্থাৎ আত্মপ্রচার না। খোঁজ নিন তো গত 10 বছরে INCA দপ্তরের বাজেট কত পার্সেন্ট, কত ফোল্ড বেড়েছে, অর্থাৎ ওনার ছবি দিয়ে প্রচার, ওনার চারিদিকে প্রচার। তাই এই আগামী আর্থিক বছরে রাজকোষ ঘাটতি 68,250 কোটি টাকা, এটা একেবারে ওনারাই বলেছেন। কিভাবে মিটবে কোনো দিশা নেই। এই হচ্ছে বাজেটের রাজকোষ ঘাটতি, এক বিশাল সংখ্যক রাজকোষ ঘাটতি, এবং সেখানে দাঁড়িয়ে থেকে বাজেটে ঘোষণা প্রচুর আছে কিন্তু বাস্তবায়িত করার রাস্তা নেই। শুধু কি ঋণের বোঝা নিয়ে বাস্তবায়িত হবে? না, উনি একটু আগে বললেন যে মিড ডে মিল যারা কর্মচারী তাদের প্রতিও নজর দেওয়া হয়নি, কিন্তু ওনার জ্ঞাতার্থে বলি যে মিড ডে মিলের কর্মচারীদেরও কিন্তু বাড়ানো হয়েছে। এবং এই যে চা প্রকল্পে, যে চা বাগান নিয়ে কথা বললেন, এখানে একটা চা সুন্দরী প্রকল্প করা হয়েছে এবং সেখানে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবং আলিপুর জলপাইগুড়িতে ইতিমধ্যে 1,171টি এই প্রকল্পে বাড়ি হয়েছে, ঠিক আছে। এবং এই চা শ্রমিকদের যে এই ঘিঞ্জি এবং অস্বাস্থ্যকর পরিবেশে, যেমনি ধরে নিন যে প্রকল্প অধীনে রাজ্যের 11টি চা বাগানে আপনার 2000টি বেশি আবাসিক ইউনিট তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। তো এইগুলো তো হয়েছে, মানে উনি যে বলছেন যে হয়নি, হয়েছে। এবার যেটা হচ্ছে যে ঋণে, দেখুন আমি সরকার চালাচ্ছি না, আমি সরকারের মধ্যে নেই। যে আপনি যে প্রশ্নটা করছেন যে ঋণ থেকে কি চালাবেন, হয়তো হ্যাঁ হিসেব মতো হয়তো ঋণ করেই হয়তো সরকার মানুষের, যে কোনো প্রান্তিক মানুষ, যে কোনো নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সহায়তা করার জন্য চেষ্টা করবেন। কিন্তু সেই ঋণ কিভাবে আনবেন, কি করবেন, সেটা যারা সরকার রয়েছেন তাদের ক্ষেত্রে একটি ঘোষণা করা হয়েছিল যে অন্য ভিন রাজ্যে যারা আছে তারা স্বাস্থ্যসাথীর আওতায় আসবে এবং সেখানে চিকিৎসার ক্ষেত্রে সুযোগ পাবে। পরিযায়ী শ্রমিক যে ব্যাপারটা, তাহলে কি রাজ্যের শ্রমিকরা যারা বাইরে চলে যাচ্ছে, রাজ্যে কাজ নেই বলে সেই জায়গাটা এস্টাবলিশ হচ্ছে না? না, পরিযায়ী শ্রমিক মানে দেখুন, এটা তো আজকে যদি আপনি বলেন যে রাজ্যে কাজে, সে তো বহু আগে থেকে তো অনেক লোকেরা বাইরে গিয়ে কাজ করছে, সেই জায়গাটা কোনোই নয়। যেমনি স্বর্ণ শিল্প যেগুলো আছে, মুম্বাইতে গিয়ে অনেক গ্রাম বাংলা থেকে অনেকেই যাচ্ছে, কিন্তু এবং অনেকেই যায়। এবার সেক্টর বলছেন আজকে একাধিক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, আমি নতুন শিল্পকে ছেড়ে দিচ্ছি, নতুন শিল্প একদম বাদ দিচ্ছি, যে বন্ধ যে কলকারখানা পড়ে আছে সেগুলোকে নতুন করে চালু করার জন্য রাজ্যের তরফ থেকে কি উদ্যোগ দেখা যাচ্ছে? এবার বলি একটা কথা, একাধিক যে কলকারখানা বন্ধ হয়েছে সেটা কি এই আমলে বন্ধ হয়েছে?
যে আপনি যেরকম প্রশ্ন করছেন এই আমলে বন্ধ হয়েছে, আমার পাশে যিনি বাম বন্ধু রয়েছেন তিনি বলতে পারেন, যে ভালো বলতে পারবেন যে তার আমলে কখন কিভাবে কোন জায়গায় কারখানাগুলো বন্ধ হয়েছে। এবার চালু করা হয়তো প্রস্তাব তো দেখেছে, এবার দেখা যাক চালু হবে, এখনো কিছু সময় আছে। হ্যাঁ বলুন। আমি যেটা বলছি, এনাদের দুজনের আলোচনা যা চলছে, মানে ইনি বন্ধ করে গেছেন। তৃণমূল একটা কথা বলতো না, 55,000 কর্মসংস্থান বন্ধ হয়েছে, মানে মিল কলকারখানা নাকি সিপিএম বন্ধ করে দিয়ে চলে গেছে। তা সিপিএম যখন বন্ধ করে দিয়ে চলে গেছে, আপনি এই 12-13 বছরে কি উদ্যোগ নিয়েছেন ওগুলোকে চালু করবার? 1, 2 হচ্ছে যে নতুন শিল্প কোথায়? ঘটা করে 7-8খানা যদি ভুল না করি বিজনেস সামিট করেছেন আপনি। সেই বিজনেস সামিটে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে তিনি এনেছেন, এই করব সেই করব, ভুলভাল ইংরেজি বলেছেন, সব ঠিক আছে, আমরা সহ্য করলাম টিভিতে বসে। তারপরে এখনো পর্যন্ত আমরা দেখিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় শিল্প ছেড়ে দিন মাঝারি কোনো শিল্পের ফিতে কাটছেন, শুনিনি, আমরা দেখিনি। আমরা কি দেখেছি? রেড রোডে হাত উল্টো করে উনি স্যালুট করছেন, ওনার লেটেস্ট ভার্সন, মানে স্যালুট করা। মানে দেখুন, যদি কোথাও না কোথাও এটা আমরা বলতে পারি যে একটা রাজ্য সরকার চলতে গেলে, একটা রাজ্য সরকার সিরিয়াসলি একটা রাজ্য সরকার চলতে গেলে যা যা দরকার তার কোনো গুণ তৃণমূল হচ্ছে সরকারের মধ্যে নেই। আপনার মন যদি অখুশি থাকে, আপনার মন যদি দুঃখে থাকে, বেদনায় থাকে, তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনুন, আপনার মন ফ্রেশ হয়ে যাবে। কেন? উনি যা হাসাবে মোটামুটি, তারপরে আর আপনার কমেডি আর লাগবে না, কারণ এই জায়গায় পৌঁছে গেছে রাজ্য সরকার। কেন জানেন? জমি নেই, জমি দাতাদের অভাব। কেন জানেন? এই শাহজাহানদের মতো লোকগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে হচ্ছে মমতা ব্যানার্জির সরকার, যাদের হাতে হাজার হাজার একরের জমি বাজেয়াপ্ত করে রেখেছে, সাধারণ মানুষের জমি। সেখানে শিল্প কলকারখানা হবে কোথা থেকে? কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে ওই শাহজাহানের সাথে, আরাবুলদের সাথে ডিল করে আপনার হচ্ছে এখানে শিল্প স্থাপন করবেন? আমি আপনার কথা প্রসঙ্গে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন খুব মুড অফ থাকবে হাসাবেন, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের যেটা নিত্য দৈনন্দিন খরচ মূল্যবৃদ্ধি তো রোধ করছে না, মানুষ তো কাঁদছে। আচ্ছা আমি কথা বলি, আমি মূল্যবৃদ্ধি নিয়ে ছোট্ট একটা তেলের কথা উঠলো তো, এখানে তেলের কথা উঠলো, আমি তেল না শশীকান্ত দাসের কথাটাও বলবেন। বলছি সব বলছি, আমি বলে দিচ্ছি আপনার তেলের কথা। আমি তেলটা স্পেসিফিক্যালি এই জন্য তুললাম, তেলের বাড়লে সব রকমের প্রভাবটা পড়ে সবকিছুর উপরে। আচ্ছা, যখন ইউপিএ সরকার ছিল, ইউপিএ সরকার কত টাকা তেল এখানে হচ্ছে মানে টাকা দামে ছেড়ে গেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই? 76 টাকা। হ্যাঁ, 76 টাকা থেকে আজকে যদি আপনি দেখেন যে রেশিওটা, আজকে 100, কোথাও 105, কোথাও 106, 105, 106, 110 আমি ধরলাম। তাহলে এই 8-9 বছরের যে রেশিও, যেটা বাড়তি, যেটা বিল এখানে হচ্ছে, মানে যে টাকাটা বাড়ছে, আর কেন্দ্রীয় সরকার ইউপিএ সরকার দীর্ঘদিন সময় থাকাকালীন যে মানে যে সময়টা দাঁড়িয়ে উনি 76 টাকা তেলের বাজেটটা করেছিলেন বা দামটা করেছিলেন, সেটা কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন? তখন বামপন্থীরা কেন মুখ হচ্ছে নাড়েননি? তখন কেন সে সময় বলেননি? সেই সময় দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির কথা যদি আপনি বলেন, সেই সময় মানুষের আয়ের উৎস কি ছিল? কত টাকা নমিনাল আয় ছিল? বেসিক একজনের স্যালারি কত হতো? আজকে ডেটে দাঁড়িয়ে বেসিক স্যালারি, আপনি 3,000 টাকা স্যালারিতে চাকরিতে ঢুকবেন? আপনাকে প্রশ্ন করছি, যেখানে এখানে আমরা যারা আছি, আমরা কোথাও একজন ইন্টারভিউ দিতে গেলাম 3,000 টাকা বেসিক স্যালারিতে আমরা ঢুকবো না। হ্যাঁ, মানে পশ্চিমবাংলার কথা আলাদা, পশ্চিমবাংলায় 1,000 টাকা স্যালারি তো ঢুকতে হবে বাধ্য, কারণ বেচারা কিছু করার নেই, চাকরি বাকরি নেই। বাইরের স্টেটেও যদি আপনি বলেন 3,000 টাকা বেসিক স্যালারিতে আপনি ঢুকবেন, কিন্তু আমাদের বাবা মারা, আমাদের আগেকার যারা পূর্বপুরুষ যারা ছিলেন, তারা সকলেই 300 টাকা থেকে রোজগার শুরু করেছিলেন, 30,000-এ গিয়ে পৌঁছলেন, তাদের আয়ও বেড়েছে। এটাও সুপ্রিয়তা যে কথা বলে যে ইউপিএ 1 এর আমলে বামপন্থীরা চুপ ছিল, তখন কিন্তু তেলের দাম নিয়ে তারা কোনো কথা বলেনি। তেলের একটা পেট্রো ইকোনমিক্স বলে কথা আছে, একদম লাস্ট কথা, মানে ওনার খুব বিস্তারিত না গিয়েও বলছি, ইউপিএ যখন ছিল $140 পার ব্রেন্ট ক্রুড বলে পৃথিবীর শ্রেষ্ঠ যে তেলটাকে, পার ব্যারেল ছিল $140, হাইয়েস্ট উঠেছিল, আরো বেশি উঠেছিল। 76 টাকা ছিল ভারতবর্ষে, তাহলে $140 পৃথিবীতে 76, আর এখন $80 কালকে গেছে, 78-এ নেমে গেছিল, এখন 106। তাহলে $80, 140 থেকে 80, তার মানে অনেক কমে গেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। তাহলে এখানে তেলের দাম 76 থেকে উঠে গেলে 106। আর কেন্দ্রীয় সরকার যদি মনে করে এবং রাজ্য সরকার মিলিতভাবে এক্ষুনি 40 টাকা পার লিটার তেলের দাম কমাতে ঠিক কথা। তেলটাকে বেসরকারীকরণ, তেলটাকে কেন্দ্র কমাবে, রাজ্য সরকার কমাবে। বেসরকারীকরণ কে করে দিয়ে গেছিল? কিন্তু যখন একটা সরকারি নীতি চলে, কেন্দ্রের কন্ট্রোলটা, কেন্দ্রের তেলের যে কন্ট্রোলটা, তেল সাপ্লাইয়ের যে কন্ট্রোলটা, তাদেরকে
হচ্ছে প্রাইভেটাইজেশন কে করে দিয়েছে? ভারতবর্ষের কেন্দ্রীয় আপনি এটা বলুন না কোন সরকারের আমলে? নীতি হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমাদের বাড়বে, ঠিক আন্তর্জাতিক তো, বাজারে না না কমলে আমি কমবে। বলছি তাহলে প্রাইভেটাইজেশন আন্তর্জাতিক কন্ট্রোলটা বাজারে কমে গেছে, এখানে আরে বাবা কমছে না। আপনি ওই যে ওটা এড়িয়ে যাবেন, উনি এড়িয়ে যাবেন, বুদ্ধিমান লোক তো এড়িয়ে যাবেন। আমি কমাবে বলছি কি করে? ইউপিএ আমলে, এই গান্ধী পরিবারের আমলে, এবং আপনারাও কিছু সময় শরিক ছিলেন সেই সময়, অলরেডি কেন আসবে না? নিজের গতি কেন আসবে না? কেন্দ্রীয় সরকার অর্থনীতি আসবে, এবং ইউপিএ গভর্নমেন্টের আমলেই তেলে বেসরকারীকরণ করে গিয়েছিলেন আপনারা। আরে আদানি কি এক বছর, আচ্ছা আচ্ছা আমি একটা খুব ভালো টপিক, টাটা বিলে বলে দিচ্ছি। আচ্ছা আদানি কি 8 বছরে পয়দা হয়েছে? 7 বছরে পৃথিবীর 600 আদানি আম্বানি, আমি দেব সময় দেব, আদানি আম্বানি নীরব মোদি, সময় দেব, আদানি আম্বানি, আমাকে বলতে আমি দিতে দেব, হবে, জবাব 10 সময় সেকেন্ড দেব, প্লিজ, আমি 10 সেকেন্ড, 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড, 1 মিনিট দেব, অসুবিধা। তা সেই হিসাবে তেলের দাম যেটা বলছিলাম আমরা, এবার শিল্প রাজ্য বাজেটের যেহেতু আলোচনা, তেলের দামের ক্ষেত্রে সারা ভারতবর্ষের অর্থনীতি রোটেট করে তেলের দামের উপর। তেল, গ্যাস, পেট্রোলিয়াম এগুলো, এইটা রাজ্য সরকার শেষ প্রচুর নেয়। এরা আগে বলতো, এরা কমালো না, 1 টাকা কমালো, কোনো সময় কমালো না, শেষ হাজার হাজার কোটি টাকা উঠছে। রাজ্য সরকারের যে জিএসটি, আপনি পার্সেন্টেজ দেখুন, গত বছর কেন্দ্রীয় সরকারের 18 লক্ষ কোটি টাকা জিএসটি উঠেছে, 1 মাসে উঠেছে 1,64,000 কোটি টাকা। রাজ্য সরকারের জিএসটি কিন্তু সেই প্রপোর্শনে ভালো আয় হচ্ছে। আপনি একটা হোটেলে খেতে যাবেন, এসজিএসটি, সিজিএসটি, আপনি একটা ছোট বাল্ব কিনবেন, এসজিএসটি, সিজিএসটি। সবচেয়ে মজার ঘটনা শুনুন, আমি বলতে পারছি না কোথায়, আমার রেকর্ড রাখা উচিত ছিল। সেদিন একটা কোনো দোকানে নিউ টাউনে আমি রোল কিনেছি, সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে, আসছিলাম, রোলে জিএসটি নিয়েছি, এসজিএসটি, সিজিএসটি। তাহলে এই যে জিএসটির টাকা এত কেন্দ্রের উপর দিয়ে দোষ পার পাবে না জ্যোতি বোস, এখনো আমি খালি কেন্দ্র কেন্দ্র কেন্দ্র। তাহলে রাজ্য সরকারের কাজটা কি? মানুষকে, বেকারদের চাকরি দেওয়া, গরিব মানুষকে কিছুটা সুবিধা দেওয়া, শাহজাহানের হাতে জমি, এগুলো তো আছে। কিন্তু রাজ্য সরকার কমপ্লিট ফেইলিওর, এবং এই ফেইলিওর হচ্ছে কেন্দ্রীয় সরকারের সহায়তা। কেন্দ্রীয় সরকার নজর দিলে রাজ্য সরকারের পুরো দলটা, পুরো মন্ত্রীরা যেগুলো বাইরে আছে সবটা জেলে চলে যাবে। এনাদেরই একজন দলের, নামটা মনে পড়ছে না, ইউপির মন্ত্রী এখন, সিদ্ধার্থনাথ সিং সম্ভবত, বলেছিল ঠিক মতো যদি তদন্ত হয় তৃণমূল দলটাই জেলে চলে যাবে। এক অসম্ভব ঠিক কথা বলেছিলেন বিজেপির হতে, যে ঠিক মতো যদি তদন্ত হয় তৃণমূলের পুরো, আমি আসবো, ফিরবো, তদন্ত করছেন না। উনি এখানে তদন্ত চাইবেন, আর সীতারাম ইয়েচুরি ওনাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে চপ মুড়ি খাবেন, ঠিক আছে? এই দ্বিচারিতা গোটা পশ্চিমবঙ্গ জানে। তো সুতরাং এনাদের কথার কোনো গুরুত্ব নেই, এটা মানে আমি এতক্ষণ বলছিলাম না, কারণ বামপন্থীরা বারবার সুতরাং মোদিজি মমতার সাথে সেটিং করে নিতে হবে ঘরে। আমি আসবো, একদম আনইন্টারাপ্টেড 1 মিনিট দেব, সেটিংটা করে একদম আনইন্টারাপ্টেড 1 মিনিট দেব। শূন্য আসনের জন্য যতদূর সময় আপনাকে দেওয়া, অনেক বেশি সময় হচ্ছে দীপদা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তো এর বেশি বলা আমার মনে হয় একটু আমাকে বলতে দিন। বিজেপি যাই হোক, আমি যেটা বলছিলাম, উনি বলছিলেন আদানি, আমি এই টপিকটাই চাইছিলাম যেটা নিয়ে আলোচনা হোক, আমার খুব ভালো লাগে এটা। আমি মনে করি যে আদানির ডেট অফ বার্থ বোধহয় 2009 সাল, এই 2014 সাল। নীরব মোদীর জন্মস্থান বা নীরব মোদীর জন্ম তারিখ হচ্ছে, ডেট হচ্ছে, সাল হচ্ছে 2014 সাল। এরা সবাই 2014 পর জন্মেছে, জানেন তো? নতুন এটা আমরা জানি। এই বিরোধীরা যে বারবার বলে না যে আদানিকে দিয়ে দিল, আপনি শুনুন, শুনতে হবে, এই শোনেন না বলেই সমস্যা হচ্ছে, সিট পাচ্ছেন না, ভালো করে শুনুন। সেটা হচ্ছে আদানি আম্বানিকে দীর্ঘদিন ধরে কে লোন দিয়ে গেছিল? কোন সরকার? ইউপিএ সরকার না এনডিএ সরকার? আজকে যখন পালিয়ে গেছে তখন বলে মোদি চৌকিদারে থাকতেও কেন পালিয়ে গেল? এটা আলোচনা হোক না, আমরা তো চাই এটা আলোচনা হোক। আদানি ফুলে ফেপে উঠেছে না, কে ফুলে ফেপে উঠেছে না, আম্বানি ফুলে ফেপে উঠেছে না, কাদের আমলে? আজকে আপনাকে আমি বলে দিচ্ছি, যদিও এটা হবে না কোনোদিনই, এখন আপাতত 30-40 বছর হবে না, যদি এখানে ইউপিএ সরকার চলে আসে না, দেখবেন এই রাহুল গান্ধী, এই সীতারাম ইয়েচুরি, এই যারা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যারা যারা রয়েছেন এই হচ্ছে ঘটে, তারা দেখবেন সবার আগে চলে যাবে আদানির কাছে। কেন আদানিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসেনি এখানে ইন্ডাস্ট্রি করার জন্য? মুকেশ আম্বানিকে নিয়ে আসেনি ইন্ডাস্ট্রি করার জন্য? সেটিং। আপনারা টাটাকে কি করতে নিয়ে এসেছিলেন? আপনারা টাটাকে কি করতে নিয়ে এসেছিলেন? যারা ভারতবর্ষের ইকোনমিকে হ্যান্ডেল করে, যারা স্টক মার্কেট থেকে শুরু করে যারা কন্ট্রোল করেন, তাদেরকে বিভিন্ন রাজ্য সরকার, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের তাদেরকে তাদের ইন্ডাস্ট্রিকে আনবার জন্য প্রয়োজন পড়ে। সেই ইন্ডাস্ট্রিকে আনবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে টাটা ন্যানো পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে কোথায় চলে গেল? যাকে আপনারা এত বিরোধিতা করেন, সেই নরেন্দ্র মোদীর হচ্ছে উত্তরপ্রদেশে তখন মুখ্যমন্ত্রী। এটাও তো আমরা দেখেছি, এটা তো আপনাকে মানতে হবে। গুজরাটে চলে গেছে তখন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী তো আজকে নয় প্রধানমন্ত্রী।
কিন্তু টাটা ন্যানো ঠিক করলো যে পশ্চিমবঙ্গ থেকে এখানে কাজ করতে পারছি না, আমাকে চলে যেতে হবে কোথায়। দেখুন এটা আমি একটা কথা বলে শেষ করব, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 85% হয়ে যাওয়া একটা কারখানাকে ধূলিসাৎ করে দিয়ে ক্ষমতায় এসেছেন, তার পক্ষে এখানে নতুন শিল্প আনার কোনো প্রক্রিয়া কোনোদিনও হতে পারে না। তিনি ধ্বংসলীলার মাধ্যমে এসছেন এবং তার যে ধ্বংস রাজনৈতিকভাবে, তিনি ভালো থাকুক আমরা এটা রাজনৈতিকভাবে যে ধ্বংসলীলা, তার দলের মধ্যে এই শেখ শাহজাহানদের মতো লোকেরা, পার্থ চ্যাটার্জির মতো লোকেরা এবং এই যে রেশন দুর্নীতি যেটা নিয়ে এত কথা হচ্ছে, বালুদা, এই জ্যোতিপ্রিয় মল্লিক, এদের মতো লোকেরা শেষ করে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারছেন না। এটাকে ঢাকবার জন্য যে দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, কোন রাজ্যে এরকম কোনো ঘটনা নেই, কোন রাজ্যে এক্সেপ্ট এই পশ্চিমবঙ্গ। টাটা ন্যানো প্রসঙ্গ যখন উঠলো, সেখানে একটা জিনিস আমরা মনে করিয়ে দিতে চাই যে যখন অনশনে ছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আলোচনা মঞ্চে কিন্তু রাজনাথ সিংও এসেছিলেন। আরে বাবা, আমি একটা কথা আপনাকে বলি, জমি আন্দোলন হচ্ছে তো, জমি আন্দোলন নিয়ে শুরু হয়েছিল তো জমি আন্দোলনকে নিয়ে এটা তো বাস্তব যে 85%, আমি তো শুরুতেই বললাম 85%, কেন 15 থেকে 20% মানুষ এমনও ছিলেন যারা জমি দিতে চাননি, অনিচ্ছুক কৃষকও ছিলেন। সেই অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়ানোটা তো আমাদের কাজ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা কি নিয়ে ছিল? 600 একরে শিল্প হোক, 400-450 একরটাকে তুমি অনিচ্ছুক কৃষকদেরকে ফিরিয়ে দাও, এই তো ছিল। ক্ষমতায় আসার পরে তার পরিবর্তনটা তো রাজনাথ সিং করে যাননি। উনি কোথায় শিল্পটা করলেন? 400 একর উনি তো শুরু করতে পারতেন, উনি করলেন কোথায়? উনি করলেন না, কারণ উনি করবেন না। উনি সরষে চাষ করতে গেছিলেন, আমরা দেখেছি। আর এখন শুনতে পাচ্ছি বেচারাম মান্নার নেতৃত্বে ওখানে ওই মাছের ভেড়ি করে নাকি পুকুর টুকুর করা হয়েছে, সেখানেও নাকি গ্রামবাসীদের জমি ঠিক করে দেবে বেচারাম মান্না। এই হচ্ছে তৃণমূল, এই হচ্ছে তৃণমূলের নীতি। এর বাইরে আর কিছু বলার নেই। হ্যাঁ, শিল্প নিয়ে উনি একটু বললেন, আমি এবার ওনাকে একটু প্রশ্ন করব। সেটা হচ্ছে 2021 সালে মোদিজি ডানলপ কারখানা ওখানে মিটিং করতে এসেছিলেন এবং শেখ সুবাদে দিলীপ ঘোষ বলেছিলেন যে কেন্দ্র রাজ্য একই সরকার হলে বাংলার সাথে আমরা ডবল ইঞ্জিন সরকার চাইছি। এবং কৈলাস বিজয়বর্গী উনি তো বলছেন যে কুণাল ঘোষের নাক গলানো, কৈলাস বিজয়বর্গী এই রাজ্যে কি আমি জানি না, তিনি তো এখানকার সাংসদও নয়, এমএলএও নয়, যে তিনি নাক গলিয়ে বলেছিলেন আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের নির্বাচনে কথা দিয়েছিলেন বন্ধ কারখানা খুলবে। কি হয়েছে সকলেই দেখেছেন। তবে সকলকে আশ্বস্ত করব, রাজ্য বিজেপি সরকার এলে বন্ধ কারখানাগুলি খোলার জন্য কমিটি গঠন করবে। রাজ্য বিজেপি সরকার এলে, ঠিক আছে, সমীক্ষা করে খতিয়ে দেখবে বন্ধ কারখানার মধ্যে যেগুলি চালু করা সম্ভব সেগুলো চালু করবে। রাজ্য বিজেপি সরকার এলে, ওনারা তো কেন্দ্রে রয়েছেন, ওনারা কেন সমীক্ষা করছেন না? ওনারা কেন সমীক্ষা করেন? 2021-এ বলেছেন, হ্যাঁ, আমি যে প্রথম থেকে বলছি প্রধানমন্ত্রী মিথ্যাবাদী। আমি ব্যক্তি নরেন্দ্র দাস, দামোদর দাস, মোদী নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনারা বলছেন যে শিল্প নিয়ে, আপনাদের নেতারাই তো বলেছেন যে সমীক্ষা হবে, অমুক হবে, খোলার চেষ্টা করবো। আপনারা আরে আপনি তো বললেন শিল্প নিয়ে, আপনি তাহলে খুলে দেখা, আপনারা ডানলপটা খুলে দেখা 2021 সালে। আরে বাবা 2021 সালে শিল্প নিয়ে আপনি হচ্ছে বিজেপি কে, ঠিক আছে, আপনি তাহলে 2021 সালে যে সমীক্ষাটা করা হয়েছে 2021 সালে, আজ 2024 হলো, আগে 3 বছর হলো, 3 বছরে কেন হয়নি? ডানলপটা কেন খোলার চেষ্টা করেন? আরে 3 বছর করতে পারেন, আরে 12 বছর আমরা পারিনি, ঠিক কথা, কিন্তু আপনারা সমীক্ষা করে করেন, আমরা কেন করতে যাব? আরে কেন করেননি? আরে ডানলপ হিনমটর আমরা জানি কেন্দ্র সরকারের আন্ডারে। আর আবার একটাই কথা, আমার কথা হচ্ছে যে 55,000 বন্ধ হয়েছিল, সিপিএম করেছে, ঠিক আছে, তা আপনারা কি উদ্যোগ নিয়েছে? একটা উদ্যোগ বলুন না। আমরা তো সরকারে নেই এখানে। আরে আপনারা সরকার, আপনারা তো মাথায় রয়েছে, মাথায় ফেডারেল স্ট্রাকচার, আপনারা তো আরে আপনারা তো কেন্দ্র সরকারে রয়েছে, আপনাদের দরকার। আরে বাবা ডানলপ হিনমটর বলছি আমি, স্পেসিফিক ডানলপ আর হিনমটর, আমি ডানলপ স্পেসিফিক কোন অবশ্যই বলবো, কেন ডানলপ হিনমটর ইনি আমাদের সিপিআইএম এর বন্ধু জানে যে হিনমটর মানে কেন্দ্রীয় সরকারের অধীনে না, রাজ্য সরকার, কিন্তু কেন্দ্র সরকারে অনেকটা রয়েছে। কি রয়েছে? ব্যক্তি মালিকানা ছিল, পরে রাজ্য সরকার জমিটাকে ওখানে লিজ না দিয়ে হোল্ড করে রেখেছে। ব্যক্তি মালিকানা ছিল, রাজ্যেরই দেয়, রাজ্যের আন্ডারে কোথায় হলো? তবে কিনা আমার বক্তব্য ডানলপ যেসব ব্যক্তি মালিকানা আরে কেন্দ্র আন্ডারে, এগুলো কেন্দ্র সরকার। আমার বক্তব্য হচ্ছে আমি বলছি রাজ্য সরকারে, কেন্দ্র সরকার যে সমীক্ষাটা করবে তারা চালু করার একটা হয়েছে, কেন্দ্র শিল্প দপ্তর রয়েছে। মানে আপনি সমীক্ষা করলে খুঁজবেন? আমি সমীক্ষা না, তাহলে
আমি বলছি যে আপনার উদ্যোগ Initiative নিয়েছেন, কে নেবে? আপনার ইনিশিয়েটিভ নিচ্ছেন না কেন? সমীক্ষার, তাই তো? আপনার সমীক্ষাটা করে আমি এই আপনারা চ্যানেলের মাধ্যমে স্টেট বলছি গভর্নমেন্ট কেন্দ্রীয় না না আরে, সমীক্ষাটা করে স্টেট বলতে গভর্নমেন্ট গেলে কেন বলছেন না যে আপনারা এটা কেন করছেন? আমি সমীক্ষার ঠিক আছে, কথাই তো এই আপনাকেই তো সমর্থন করে বলছি যে কেন্দ্রীয় সরকার যাতে ডানলপ থেকে শুরু করে হিন্দমোটর থেকে শুরু করে যে কটা মিল বন্ধ রয়েছে হ্যাঁ। সেগুলো ইনিশিয়েটিভ নিক, এটা আমি চাইছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতে ইনিশিয়েটিভে কেন্দ্রীয় সরকার যখন নামবে মাঠে তাতে হস্তক্ষেপ করবেন না, এটা আপনি এখানে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবে না, কেন্দ্রের হস্তক্ষেপ মানছি না, এটা বলবে না তো? না বলবে না, এটা আপনি বলতে পারেন? হ্যাঁ বলতে বলছেন তো? পারেন, আপনারা সমীক্ষাটা করুন। অবশ্যই, তো ধন্যবাদ। কিন্তু পরে বললে কিন্তু তখন আপনাকে এখানে না না না, আমি অবশ্যই আসবো অন ক্যামেরা। কেন্দ্রের হস্তক্ষেপ মানবো না। না না যেমন এই ইডি না 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 না, আমি আসবো, ওইটা অন্য জিনিস। শাসকের কাছে। কেন অন্য কেন্দ্র জিনিস? রাজ্যের থেকে আমল তুলছে, রাজ্য কেন্দ্রের থেকে আমল তুলছে, শিল্প কি হবে পশ্চিমবঙ্গে? সেইটাই তো কথা, যে শিল্প যৌথ দায়িত্ব, সংবিধানগত না হলেও শিল্পের প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্যের। রাজ্য বিভিন্ন প্রজেক্ট করে কেন্দ্রে পাঠায়, কেন্দ্র ক্লিয়ারেন্স দেয়। যেমন হলদিয়া পেট্রোকেমিক্যালস, রাজ্য সরকার সেই সময় ঠিক করে কেন্দ্রের কাছে পাঠালো। ভোটের আগে রাজীব গান্ধী দ্রুত এসে অনেক দিন ঝুলিয়ে রেখেছিল, কিন্তু দায়িত্বটা মূলত রাজ্য সরকারের, কিন্তু কেন্দ্র অনুদান দেয়, কেন্দ্র বিভিন্ন সাহায্য করে। যেমন রেল প্রকল্প, পশ্চিমবঙ্গে যদি 10টা রেল প্রকল্প হয়, তার আনুষঙ্গিকভাবে ডেভেলপ হয়, একটা রেল স্টেশনে কাজ করে 10 জন, কিন্তু তাকে কেন্দ্র করে ওখানে 5000 জনের কর্মসংস্থান হয়, দোকান বাজার অটো টোটো। তাহলে রেলের যে প্রজেক্ট পশ্চিমবঙ্গে জমি পাচ্ছে না বলে রেলমন্ত্রী তথ্য দিয়ে দিচ্ছেন, তাহলে প্রাইমারি দায়িত্ব রাজ্যের। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ঐতিহাসিকভাবে বাংলা একটা সময় বিধান রায়ের আমলে এগিয়েছিল, তারও আগে ইন্ডাস্ট্রি এগিয়েছিল গঙ্গার দুপার দিয়ে, এর অনেক বিস্তৃত প্রেক্ষাপট, এটা এখন আলোচনা করতে গেলে করা যাবে না যে বাংলা হঠাৎ পিছিয়ে পড়লো কেন। মাসুল সমীকরণ নীতি ছিল, আরো অনেক কিছু ছিল। এই জায়গাটার থেকে গুজরাট বা সাউথে সেই সময় অনেক ইন্ডাস্ট্রি চলে যায়। সাউথ ডেভেলপ ঠিকই বলেছে যে ন্যানো, আমিও ওখানে গেছিলাম, সানন্দে একদম ভাগাট ছিল, চোখ ধাঁধিয়ে গেছে যে পাশে দেখছি রেনল্ড হয়েছে, ফোর্ড এসছে পরপর, এটা নিয়ম। আমরা সেটাই সেই সময় বামপন্থী যে সরকার ছিল তারা বলেছিল যে একটা এখানে টাটা আসা মানে তাকে করে অনুসারী শিল্প মাথা খারাপ হয়ে যেত। অন্তত 1 লক্ষ ছেলে মেয়ে শুধু ওইখানে অনুসারী শিল্প। এখন তো ল্যান্ডকে ফ্রি হোল্ড হিসেবে ডিক্লেয়ার করছেন মুখ্যমন্ত্রী। এইটাই তো জমি হাঙর। আমি আগে একবার বলেছি যে ল্যান্ড ফ্রি হোল্ড মানেটা কি, জমি হাঙরদের কাছে। হঠাৎ করে মদনবাবু ছিলেন পরিবহন মন্ত্রী, বললেন যে সিটিসির হাতে যে জমি আছে এই জমিগুলো, অর্থাৎ সিটিসিকে ভালোভাবে চালানো, রান করানো। এইটাই বললাম প্রথমে যে দিশা, রাজ্যের আয় বাড়াবো, সিটিসির আয় বাড়াবো তা না, তুলে দেবো সবকিছু। এরা ভাঙতে পারে, গড়তে পারে না। এবং যখন লাস্ট জমি, এগুলো শুনতে একটা খারাপ শব্দ আমরা বলতাম, এই তুই না বাবার বখাটে ছেলে বা এরকম, রাজ পরিবার শেষ হয়ে যায় তাদের পরবর্তী। অর্থাৎ আগেকার সরকার হোক বা যেভাবেই হোক, রাজ্য সরকারের হাতে যে টাকা ছিল, রেলের একটা রিজার্ভ ফান্ড ছিল, উড়িয়ে দাও। তেমনি এখন জমিটা আছে, জমি বিক্রি করে দাও। এই রাজ্য সরকারের যে এবার বলেছে যে ফ্রি হোল্ড, কি মারাত্মক। সরকারি যে 99 বছরের লিজ জমি, 999 বছরের যে লিজ জমি, সমস্ত চলে যাবে জমি হাঙ্গরদের হাতে এবং এরা কিনে রেখে দেবে। শিল্প হবে না, কর্মসংস্থান হবে না। এবং আবারও বলছি, কেন্দ্রীয় সরকার তার রাজনৈতিক কারণ, বাধ্যবাধকতা, অঙ্ক থাকবেই, এসব ছাড়া চলে না। কিন্তু সরাসরি রাজ্য সরকারকে যেভাবে অভিযুক্ত করে এই রাজ্য সরকারটাকে সঠিকভাবে চালানোর ক্ষেত্রে জেলে ভরো, 14 জেলে ভরো একটা এসেছিল, কিচ্ছু করছে না। এইখানটাতেই সেটিং তত্ত্ব বারবার মানুষ বুঝতে পারছে এবং আগামী দিনে আরো আসলে সুপ্রিয়দের কাছে আমি এর জবাব দেওয়ার একটা স্পেসিফিক প্রশ্ন করবো। একটু আগে জমি নিয়ে হাঙর নিয়ে আপনার কথা উঠে এসেছিল দুটো নাম, একটা আরাবুল ইসলামের নাম উঠে এসেছিল এবং সন্দেশখালীর শাহজাহান শেখের নাম উঠে এসেছিল। এই আরাবুল ইসলামকে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ তো গ্রেপ্তার করলো। এবার একটা কথা বলি, ইলেকশনের আগে, এর আগেও আপনাদের মনে থাকবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাদের মনে থাকবে কে করেছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। দুর্ভাগ্যবশত না সৌভাগ্য জানি না, পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলের ভেতরে, আরাবুলও ওই জেলে আছে কিনা জানি না, অন্য জেলে, কিন্তু জেলের ভেতরে। এটাই হচ্ছে তৃণমূল। এটা গেল 2 নম্বর। আর শাহজাহানের কথা আপনি বললেন, দেখুন শাহজাহানদের উৎপত্তি যেই করে থাকুক, বামপন্থীদের কর্মী ছিলেন, নেতা ছিলেন কিনা জানি না, শোনা যায় যে বামপন্থীদের সময়তে ওনার ওই প্রতিপত্তি ধীরে 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 শুরু হয়। কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ওকে শাহেনশাহ, মানে একটা হিন্দিতে কথা না, শাহেনশাহ হিন্দ, তো শাহেনশাহ হিন্দের মতো করে খুঁজে পাচ্ছে না শাহজাহান কোথায় আছে। সব আমি আপনাকে একটা কথা বলি, দেখুন উনি বলছেন না যে এখানে সেটিং এর তত্ত্ব। আমি এই কথাটা বারবার করে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে সিপিআইএম এর যারা নেতৃত্ব, তাদেরকে এটা আমি বারবার করে অনুরোধ করেছি যে তারা কোর্টকে গিয়ে কেন এই কথাটা বলছেন না। হাইকোর্টের দরজা খোলা তো, কোর্টকে গিয়ে বলুন, প্রত্যেকটা তদন্ত এখানে কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্টকে গিয়ে বিকাশবাবুকে বলুন
যে আপনি ওখানে একটা পিটিশন ফাইল করুন। আমি নিজে একজন আইনজীবী, আমি সেটা জানি বলে বলছি। আপনি ওখানে পিটিশন ফাইল করুন, আপনি বলুন ওখানে গিয়ে যে এখানে সেটিং করে রেখেছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার, সেই জন্য এখানে তদন্ত হচ্ছে না। কোর্টকে বলুন, কোর্ট কি নির্দেশ দেয় দেখুন। এটা কোনো কথা নয়। দেখুন, একটা রাজ্য সরকারের তার নিজস্ব সদিচ্ছা থাকা দরকার। অপরাধীদেরকে অপরাধী চিহ্নিত করতে হবে, এটাই একটা রাজ্য সরকারের হচ্ছে দৈনন্দিন কাজ হওয়া প্রয়োজন। রাজতন্ত্র বা রাজশাসন যাকে বলা হয় তা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না। তিনি বারবার একটা ডিনায়াল মুডটাকে দেখছেন, বারবার কিছু করলেই বলে কেন্দ্র আমাদের নামে চক্রান্ত করছেন। আর যেটা বলে আপনাদের মনে থাকবে, অভিযোগ উঠেছে, এখনো তো প্রমাণিত হয়নি, এই কথাটা সবাই বলে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে এনডিএতে থাকাকালীন জর্জ ফার্নান্ডেজ নামক একজন ব্যক্তি ছিলেন, তার নামে কফিন কেলেঙ্কারির একটা স্ট্রিং অপারেশন হয়েছিল, সেই অপারেশন বেরিয়েছিল, অভিযুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার ছেড়ে বলেছিলেন আমি থাকতে পারি না এই চোরেদের সাথে। গোটা কলকাতা রাজপথ জুড়ে সেদিনকে স্লোগান হয়েছিল যে হচ্ছে ক্ষমতা নয় সততা দেখিয়ে দিলেন মমতা। আজকে সেই মমতা নিজের দলের যখন একাধিক নেতৃত্ব যখন এই ধরা পড়ছে, অভিযোগ উঠছে, এখনো তো অভিযোগই আছে, তাহলে তিনি কেন বলছেন না যে আমি রাজধর্ম পালন করব, প্রত্যেকটা আসামি যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি দল থেকে বহিষ্কার করব? করেছেন এখনো পর্যন্ত? মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছে না। দেখুন, ওনাদের কাছ থেকে এই সার্টিফিকেটটা নেওয়ার কোনো প্রশ্নই নেই। কেন গুজরাটে বিতর্কিত বিজেপি নেতা চন্দ্র সিং রাহুলজি, যিনি বিলকিস বানু যাকে ধর্ষণকারীদের মুক্তির পক্ষে ছিলেন, তাকে গোদ্রাতে কিন্তু বিজেপি প্রার্থী করেছে। তার ফলে এদের কাছ থেকে না এই ভালো ভালো কথা যে চোর অমুকে শাহজাহান অমুকে এসব শোনা নাই কোনো বিন্দু। গত 10 বছরে তাকে কেন প্রার্থী করা হয়েছে? ছোট থেকে বড় সকলেই চোর, সবাই মানুষ বলছে, আমরা না, কোর্ট বলছে চোর, আমরা বলছি না। সুপ্রিয়তা আসবো একটু আনইন্টারাপ্টেড 1 মিনিট। সৌরভ সিংহকে এতগুলো বিধায়ক মন্ত্রী জেলে, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যিনি বলেছিলেন যে আমি একাই প্রার্থী 294 উঠছি না, আগের আলোচনা বুঝে সেই কথা, সেখানে দাঁড়িয়ে থেকে দায় কার? আমি আসবো একদম বিজেপির। এখন বলবেন, দেখুন উত্তরপ্রদেশ বলবেন, দেখুন উত্তরপ্রদেশ বলবেন না দায় কার, মানে হচ্ছে দেখুন যদি 294 কেন, যেহেতু তৃণমূল কংগ্রেস ওনার সৃষ্টি দল, তাই উনি বলছেন 294টা ক্যান্ডিডেট উনি, কেন সরকার উনি চালাচ্ছেন এবং উনি টোটালটাই দেখছেন। এবার একটা ঘটনা হচ্ছে, একজন বাবা তার 5টা সন্তান, তিনি তো বলবেন যে 5 জনই আমার সন্তান, নাকি বলবেন না যে না ও আমার সন্তান নয়? আমি বলছি না, আমি উদাহরণ একজনও যদি চোর বেরোয়, আমি বলছি একজন যদি চোর বেরোয় তাহলে তো দায় তো বাবার নয়। আমার বক্তব্য হচ্ছে যে না, আপনি বললেন না যে 294টা চোর হলে বাবার দায় না, রাজনীতিতে পাশের বাড়ির লোক নয়, যে ছেলে না যার ছেলে তার একটু মুশকিলের কথাবার্তা, তাহলে আমিও তো বলতে পারি, আরে ঠিক আছে আমিও তো বলতে পারি চন্দ্র সিং রাহুলজির কথা বলুন, আপনি কে বলছেন চন্দ্র সিং রাহুলজির কথা বলুন? এখানে আমরা দিশা পাবো না, আমরা এক এক করে সুপ্রিয়তা এক এক করে। আমি একদম লাস্ট আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড আপনাকে দেবো, একদম আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড, ক্যারি অন। আমি এবারও বলছি, আপনারা যতই যে যাই বলুক, যেখানেই দিশা হোক দিশাহীন হোক, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মনে করেন এই চোরেদের উনি নাকি গাইড দিচ্ছেন, যাই করছেন, যাই হোক না কেন, আমি গতবারও একটা কথা বলেছি, এবারও বলছি, এই রাজ্যে বিজেপি তারা যদি এতই ভালো করে থাকেন, তাদের যদি তারা এত জেল ধরে ইত্যাদি ইত্যাদি সব বুঝিয়ে যদি এত কিছু করে থাকেন, আমি আজকে এখানে দাঁড়িয়ে এখনো বলছি এই তো 2 মাস বাদে লোকসভা নির্বাচন, 2 ডিজিট বিজেপি সময় শেষ একদম জবাব চাইবো। আমি অশোক বাবুকে বলবো, উনি ইতিমধ্যে অ্যানালাইসিস ছেড়ে দিয়ে, বিশ্লেষণ ছেড়ে দিয়ে একটা টিয়া পাখি নিয়ে বসুন। উনি এত ভালো জ্যোতিষী করতে পারেন, এটা আমি ঠিক আছে, আমি এরকম জ্যোতিষী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছিলেন। 42 তারপরে কি মানুষ দেখিয়েছেন 18টা সিট, সেটা নিশ্চিতভাবেই দেখতে পাবেন আগামী দিন কি হবে। আমরা কোনো ডিজিটে যাব না, তৃণমূল কংগ্রেস
চোর কি চোর না এটা আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্তে কি উঠে আসবে সেটা পরবর্তীকালে দেখা যাবে। এটা গেল, আমরা আদালতে বিশ্বাস করি এবং আইনে বিশ্বাস করি, যদিও ওনারা এটা করেন না। এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব আজকে যে ধরা পড়ছে তাকেই বলা হয় দল এর সাথে যুক্ত নয়। একদম আমরা অসুবিধাকে 1 মিনিট দেবো না, আপনার 1 মিনিট সময় পাবেন। বাজেট একেবারেই খারাপ হয়েছে, এর কোনো দিশা নেই। আর পশ্চিমবঙ্গের খুব দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য যে রাজনীতিটাকে এরা দুজন মিলেই কোর্টে ঠেলে দিয়েছে। এখন রাজনীতি, অর্থনীতি, দেশের সব কোর্ট থেকে পরিচালিত হচ্ছে। যেটা আগে মানুষ সমস্যা হলে কোর্টে যেত, এখন রাজনীতিটাকে এরা কোর্টে নিয়ে ফেলেছে। আগামী দিনে আমরা ওটাকে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ইস্যু নিয়ে জনগণের কোর্টে নিয়ে আসতে চাইছি। এইটাই আমাদের লড়াই। রাজনীতিকে কোর্টে ফেলে দেওয়া হয়েছে এবং যেখানে বারবার যে অভিযোগ করে তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে চোর, বিজেপি তৃণমূলের দিকে আঙুল চলছে তোর, সেখানে দাঁড়িয়ে থেকে আগামী দিনে যে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার দিকে দেখবে কে তাহলে? কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুজনের দিকে আঙুল তুলছে। দায়িত্ব তো আছেই, যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত, বলা তো যাবে না। আমি যদি বাইরে যাই, আমার জিজ্ঞাসা করে কে মুখ্যমন্ত্রী, আমি কি জ্যোতি বসু বলবো, বিধানটা বলবো, আমি বলবো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আমি যদি বাইরে যাই, নরেন্দ্র মোদী বলবো, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী। যৌথ দায়িত্ব আছে, কিন্তু দুই দলই রাজনৈতিক স্বার্থে, এক একজন শিল্পপতিদের স্বার্থে, কেউ হচ্ছে শাহজাহান, আরাবুল, জ্যোতিপ্রিয় মল্লিক, এদের স্বার্থে চোখ বুজে থাকছে। রাষ্ট্র ধর্ম পালন করা হচ্ছে না, পুলিশকে সম্পূর্ণভাবে করাপ্টেড করে দিয়ে, দলদাস করে দিয়ে পুলিশ সাধারণ মানুষের এফআইআর নেয় না, পুলিশ এখন দুষ্কৃতীদের সাহায্য করে। শাহজাহান কোথায় আছে সবাই তো একই প্রশ্ন করছে, জানে না? 1 সেকেন্ডে ধরে নিতে পারে মমতা ব্যানার্জি যদি ইঙ্গিত দেয়। অর্থাৎ সবাই বলছে, মানুষ যেটা বলছে যে মমতা ব্যানার্জি হচ্ছে মূল প্রশ্রয়। একদম সময় শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আজকের যে আলোচনা ছিল বাজেট সংক্রান্ত আলোচনা, সেখানে কিন্তু যে কথা বারবার উঠে আসছে যে দিশাহীন বাজেট, বাজেটে ঘোষণা হয়তো আছে, প্রকল্প প্রচুর আছে, কিন্তু আয়ের উৎস, বাজেটে যে আয়ের উৎস, সেখানে কিন্তু আয়ের যে প্রপার উৎস, সেই প্রপার উৎস কিন্তু বাজেটে উল্লেখ নেই। এবং সেখানে কিন্তু ঋণের বোঝা, রাজ্যের ওপর যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা কিন্তু আবারও বাড়তে চলেছে। আগামী দিনে, সামনে লোকসভা নির্বাচন, আগামী দিনে কিন্তু এই যে জনমুখী যে প্রকল্প, যেইটা মাস্টার স্ট্রোক বলা হচ্ছে বাজেটটাকে, লোকসভাকে স্ট্যান্ড করে যে বাজেট করা হয়েছে, সেই বাজেটের যে দিশাগুলো, সেগুলো লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু সময় বলবে।